স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি ইসরাত মুক্তি। দিন যত যাবে আসলে সমাধান না হলে যে প্যাসেঞ্জার যে লোড সেটা আরো কমতে থাকবে এবং একটা সময় তো ফ্লাইট ফ্রিকোয়েন্সি আসলে আমাদেরকে আরো কমিয়ে দিতে হবে। আসার প্রেশারটা সুন্দর, যাওয়ার প্রেশারটা একটু কম ছিল। এটা আরো কিছুদিন অবজার্ভ করার পরে আমাদের ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। যাত্রী না থাকলে ভাড়া কমিয়ে লাভ কি। তো সেই বিবেচনায় আমরা দেখলাম যে একেবারেই পারা যাচ্ছে না চালানো, তখনই বাধ্য হয়ে আমরা বন্ধ রেখেছি। নাফিয়া, আমরা জানি ইতিমধ্যে যে সংকটে রয়েছে বাংলাদেশ এবং ভারতের আকাশপথের যে যোগাযোগ সেটি, এবং দিন দিন যাত্রী কমার কারণে কিন্তু ভারতগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো বন্ধ হচ্ছে, বাতিল হচ্ছে। মুক্তি, এয়ারলাইন্সগুলো যেটা বলছে ভিসা জটিলতার কারণে এমন পরিস্থিতি তৈরি এবং এই কারণে স্থায়ীভাবে ফ্লাইট বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত। কিভাবে দাঁড়াবো, মানে ক্ষয়ক্ষতি নিয়ে বেশি চিহ্নিত আছে। ফ্রিজ, তারপরে মুরগি, মাছ সব পড়ে গেছে। মানুষের হাতে টাকা পয়সা নেই, দোকানে বেচা বিক্রি একেবারেই কম। পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সৌহার্দ্য ভূমিকা বিনষ্ট করতে চায়, তাহলে কিন্তু আপনারা আমার মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। পরিবহন সেক্টর যেমন হুমকির মুখে, তেমনি হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে সবকিছু কিন্তু ক্ষতির সম্মুখীন। মুক্তি, আমরা দেখছিলাম যে 3 দিনের অবরোধের কারণে যার প্রভাব পড়েছে পাহাড়ের আয় রোজগার, এবং এটা যদি দীর্ঘায়িত হয় সেই বিষয়টা গোটা অর্থনীতিতে একটি প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এই নিয়েও রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই বাংলাদেশ ভারত ফ্লাইটে যাত্রী সংকট প্রসঙ্গ। প্রথমে ঢাকা কলকাতা নভো এয়ারের ফ্লাইট বন্ধ দিয়ে শুরু, এরপর বন্ধের তালিকায় যুক্ত হয় ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা। এদিকে বন্ধ না হলে অর্ধেকে নেমেছে বিমানের চেন্নাই, দিল্লি ও কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে এভাবে চলতে থাকলে স্থায়ীভাবে ব্যবসা গুটিয়ে বিকল্প রুট খুঁজতে হবে তাদের। আরও জানাবেন নাইম আবির। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের একদিন পর বাংলাদেশে ভারতের ভিসা সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ঠিক 4 দিন পর 11ই আগস্ট সেন্টারগুলো খুলে দেওয়া হয়। সেন্টার খুললেও আগের আবেদনের ভিসা ডেলিভারি নেওয়া হচ্ছে না নতুন কোনো আবেদন। আবার ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে আটকের ভয়ে ভারতমুখী হচ্ছেন না অনেকেই। এতেই সংকটে বাংলাদেশ ভারত আকাশপথের যোগাযোগ। ঢাকা থেকে চেন্নাই, কলকাতা ও দিল্লি রুটে ধারণ ক্ষমতার 50% যাত্রীও মিলছে না। বাধ্য হয়েই রুটগুলোতে বন্ধ হচ্ছে ফ্লাইট চলাচল। ঢাকা থেকে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান, ইউএস বাংলা ও নভো এয়ার। ঢাকা কলকাতা রুটে সপ্তাহে 7টি ফ্লাইট পরিচালনা করা নভো এয়ার যাত্রী সংকটে প্রথমে ফ্লাইট নামিয়েছিল 3-এ, তাতেও 50% যাত্রী পাচ্ছিল না এয়ারলাইন্সটি। বাধ্য হয়েই গেল 16 সেপ্টেম্বর থেকে পুরোপুরি ফ্লাইট বন্ধ করে দেয় তারা। যাত্রী থাকলে ফ্লাইট চলবে, না থাকলে একটা সার্টেন টাইম পরে আপনাকে একটা অপ্রিয় হলেও একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় আর কি। তো আমাদের যেটা হয়েছে, আমরা তো ইন্ডিয়াতে শুধু কলকাতায় অপারেট করতাম, ডেইলি একটা করে ফ্লাইট ছিল। এই যে যখন ভিসাটা প্রথমে বন্ধ হলো, এটাতে দেখা যাচ্ছে যে যাত্রী কমে যাচ্ছে। তো কমতে কমতে এমন একটা লেভেলে আসলো, আমরা 7টা ফ্লাইট থেকে সপ্তাহে 7টা ফ্লাইট থেকে সপ্তাহে 3টা ফ্লাইট করলাম। তারপর দেখা যায় 50% 40%-এর বেশি লোড হচ্ছে না। তো আপনি ভাড়া কত কমাবেন, যাত্রী না থাকলে ভাড়া কমিয়ে লাভ কি। তো সেই বিবেচনায় আমরা দেখলাম যে একেবারেই মানে আর পারা যাচ্ছে না চালানো, তখনই বাধ্য হয়ে আমরা বন্ধ রেখেছি। কলকাতা রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে 21টি ফ্লাইট পরিচালনা করত। যাত্রী সংকটে এই এয়ারলাইন্সটিও চট্টগ্রাম কলকাতা ফ্লাইট বন্ধ করেছে। আর চেন্নাই রুটে সপ্তাহে 11টি ফ্লাইট থেকে কমে দাঁড়িয়েছে 5-এ। আগে যেখানে অলমোস্ট 11টা ফ্লাইটে প্যাসেঞ্জার লোড ছিল নিয়ারলি মোর দেন আসলে 90%, সেখানে আমি বলবো যে এখন 5টা ফ্লাইট অপারেট করার পরে সেটা লোড ফ্যাক্টর চলে আসতেছে নিয়ারলি 50 to 60%। মানে এইটা দিন যত যাবে আসলে সমাধান না হলে এই লোড মানে আমি বলবো যে প্যাসেঞ্জার যে লোড সেটা আরও কমতে থাকবে এবং একটা সময় তো ফ্লাইট ফ্রিকোয়েন্সি আসলে আমাদেরকে আরও কমিয়ে দিতে হবে। বিকজ যে আমাদের যে অপারেশন কস্ট আছে সেটা তো অ্যাটলিস্ট মানে যতক্ষণ মধ্যে মিনিমাইজ না করা যাবে ততক্ষণ মধ্যে আসলে আমাদের এই রুটটাকে সাস্টেন করাটা টাফ হয়ে যাবে। চাপে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। আগে কলকাতা রুটে সপ্তাহে 14টি ফ্লাইট পরিচালনা করত বিমান, এখন সেই সংখ্যা নেমেছে 7-এ। এছাড়া কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইট সংখ্যা। ফ্লাইট কমিয়েও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না তাদের। তো আমাদের হচ্ছে কি অনেক প্রথম থেকে আসার এটা কিন্তু
আমাদের ফুল ফ্লাইট আসতেছে, আসার প্রেশারটা সুন্দর। যাওয়ার প্রেশারটা একটু কম ছিল, 30% টু 40-45 এরকম ছিল। এটা আস্তে আস্তে একটু বাড়ছে। তো এটা আরও কিছুদিন আমরা অবজার্ভ করব। অবজার্ভ করার পরে আমাদের ম্যানেজমেন্ট ডিসিশন নেবে যে বলবে কিনা গভর্নমেন্টকে। এয়ারলাইন্সগুলো বলছে ভিসা জটিলতা এমন দীর্ঘসূত্রতা চলতে থাকলে এই রুটগুলো থেকে স্থায়ীভাবে ব্যবসা গুটিয়ে বিকল্প রুট খুঁজতে হবে তাদের। নাইম আবির, এখন, ঢাকা। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন প্রসঙ্গ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর 5টার পরপর কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। নিউ ইয়র্কে 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ইউনূস বাইডেন বৈঠকে বসবেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। এছাড়া 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭৯তম আসরে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। বৈশ্বিক অস্থিরতা, অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনৈতিক সংকট সহ নানা বিষয়ে আলোচনা শেষে সমাধানের পথও বের করবেন বিশ্ব নেতারা। তবে অন্যান্য বছরের চেয়ে এবার বাংলাদেশের জন্য এই সম্মেলনকে বিশেষ গুরুত্ব হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের সদর দফতর থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। রাত পোহালে জাতিসংঘে শুরু হতে যাচ্ছে বিশ্ব নেতাদের মিলন মেলার মূল পর্ব, যেখানে রাজনৈতিক সংকট, বিশ্ব অস্থিরতা, অর্থনৈতিক মন্দা ও পরিবেশের নানা বিষয়ের সমাধানে চলবে বাক বিতণ্ডা। অংশ নেবে জাতিসংঘের তালিকাভুক্ত প্রায় ১৫০ শতাধিক দেশ। তাই নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এজন্য নিউ ইয়র্কের পুরো ম্যানহাটন এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিউ ইয়র্ক পুলিশ। ভিতরে সমাধানের আলোচনা চললে বিভিন্ন দেশের নাগরিকরা সদর দফতরের সামনে চালিয়ে যাচ্ছেন প্রতিবাদও। মূল অধিবেশন শুরু না হলেও পরাশক্তির দেশ ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরেছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা রয়েছে তার। এছাড়া ধারণা করা হচ্ছে জাতিসংঘের ভাষণে বাংলাদেশে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এছাড়া জো বাইডেনের সাথে বৈঠকে ভারতের সাথে সম্পর্কের বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাদের একটি দৃষ্টি রয়েছে আগামীকালকে। আমরা শুনেছি, প্রবাসী সাংবাদিক হিসাবে আমরা যতদূর জেনেছি, যে নরেন্দ্র মোদীর সঙ্গে তো হয়েছে, আগামীকালকে আমাদের যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই বৈঠকটি গত 30 বছরে হয়নি, যেটা 30 বছর পরে হতে যাচ্ছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং নানা টানাপোড়েন চলছে, সেই বিষয়টি নিয়ে হয়তো প্রসঙ্গ উঠতে পারে। আমরা যতদূর জেনেছি যে বাংলাদেশের প্রসঙ্গ গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে হয়েছিল। এখন আগামীকালকের যে বৈঠকটা আমাদের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে, সেখানে এই সব বিষয়গুলো আলোচনা হতে পারে। তবে তারা বলছেন, জাতিসংঘে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হতো। সম্মেলনের মূল পর্ব শুরুর ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ইস্যুও উঠে এসেছিল। আর ঠিক একদিন পর সেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
যা গত 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক এই জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়। এখন দেখার বিষয় এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যে চলমান যে রাজনৈতিক টানাপোড়েন চলছে তার কোনো সঠিক টেকসই সমাধান বের হয়ে আসে কিনা। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পাহাড়ি বাঙালি সংঘাত ঘিরে টানা 3 দিনের অবরোধে ভেঙে পড়েছে পাহাড়ের অর্থনীতি আর স্বাভাবিক জীবনযাত্রা। টানা অবরোধে রোজগার হারিয়েছেন পাহাড়ের প্রান্তিক চাষি, ছোট দোকানি থেকে পরিবহন কিংবা হোটেল মোটেল মালিকরা। এ সংকট দীর্ঘায়িত হলে প্রভাব পড়বে পাহাড়ের পুরো অর্থনীতিতে। হুসাইন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। জুমের পাকা সোনালী ধানে রঙিন সবুজ পাহাড়, সে ফসল ঘরে তুলতে ব্যস্ত পাহাড়িরা। সোনালী ধান ঘরে আনা অনেকটা উৎসবের বার্তা নিয়ে আসে 3 পার্বত্য জেলায়, অথচ শান্ত পাহাড়ে এখন হাসি নেই কারো মাঝে। দীঘিনালার আগুনের উত্তাপ ছড়িয়েছে পাহাড় ও সমতলে। আগুনের ধ্বংসাবশেষ থেকে শেষ সম্বল হাতড়ে বেড়াচ্ছেন পাহাড়ি ও বাঙালি ব্যবসায়ীরা। কেউ কেউ চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। শুধু দীঘিনালার এ বাজারেই ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক দোকান, যেখানে ক্ষতির পরিমাণ 50 লাখ টাকারও বেশি। আমাদের তো আগেও দোকান পুড়ে গেছে স্যার, এখন কিভাবে দাঁড়াবো মানে ক্ষয়ক্ষতি নিয়ে বেশি চিহ্নিত আছে। ঘরেও মানে পরিস্থিতি ভালো না। লক্ষ লক্ষ টাকার মানে দোকানে মাল সামানা ছিল, প্রত্যেক দোকানে, বাঙালি দোকানে আরো বেশি। ফ্রিজ, তারপরে মুরগি, মাছ সব পুড়ে গেছে। আমি এই ব্যবসা করি আর কি, সব ঘুরে চাষ করে দিয়েছে, নিয়ে গেছে। বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে এ পাড়া, সবার চোখে মুখেই উদ্বেগ। বন্ধ দোকানপাট আর নিস্তব্ধ সড়ক জানান দেয় চাপা আতঙ্কের। সবার মনে একই প্রশ্ন, আগামী দিনে পাহাড় কি শান্ত হবে, নাকি এই আগুনে ছাই হবে দশকের পর দশক একসাথে বসবাসের ঐতিহ্য। এমন অবস্থায় চলা অবরোধে ভেঙে পড়েছে 3 পার্বত্য জেলার অর্থনৈতিক ব্যবস্থা। পাহাড়ে চাষ হওয়া লাখ লাখ টাকার ফল ফসল আনা যাচ্ছে না বাজারে। প্রান্তিক চাষি থেকে ছোট দোকানি বা উদ্যোক্তা, সবার আয়ই এখন বন্ধ। পাহাড়ে পর্বতে যাইতে পারেন, একটা আতঙ্ক কাজ করতেছে, মানুষের হাতে টাকা পয়সা নেই, দোকানে বেচা বিক্রি একেবারেই কম। জামালাটার পরে আপনার যেখানে 200 কেজি 300 কেজি মাছ খাইতো, মানে চলতো, ওখানে মনে করেন যে চাহিদা কমে গেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষতি করি, পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সৌহার্দ্য পরিবেশকে যদি আমরা বিনষ্ট করতে চাই, তাহলে কিন্তু আপনারা আমার মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। খাগড়াছড়ি দীঘিনালা হয়ে অপরূপ সৌন্দর্যের সাজেক দেখতে প্রতিদিনই ছুটে যান হাজারো পর্যটক। বলা যায় এ জেলার শতাধিক হোটেল মোটেল, রেস্টুরেন্ট বা পরিবহন সবই পর্যটন নির্ভর। সংঘাতের জেরে খাগড়াছড়ি এখন পর্যটক শূন্য। সব মিলে শুধু পর্যটন খাতেই ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকারও বেশি। এদিকে সাজেক গিয়ে আটকা পড়েছেন অন্তত 800 পর্যটক। খাদ্য সংকটে পড়েছেন তারা। যানবাহন বলেন বা আবাসিক হোটেল, রেস্টুরেন্ট বা আদার্স যত কিছু আছে সবগুলোর সম্মুখীন, মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা নাকি এমনও পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, মানে ঠিকমতো পানিও পাচ্ছে না। টানা অবরোধে স্থবির 3 জেলার যোগাযোগ ব্যবস্থা। যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকার প্রভাব পড়েছে পুরো অর্থনীতিতে। একদিকে উৎপাদিত ফসল যেমন বিক্রি করা যাচ্ছে না, তেমনি সমতল থেকেও আনা যাচ্ছে না কোনো পণ্য। এতে গত 3 দিনে শুধু খাগড়াছড়িতে পরিবহন খাতে ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকা। পরিবহন সেক্টর যেমন হুমকির মুখে, তেমনি পাশাপাশি আপনার হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে সব কিছু কিন্তু ক্ষতির সম্মুখীন। আমাদের গড়ে প্রতিদিনই আমরা হিসাব করে চাইছি আমাদের প্রায় 50 লক্ষ টাকার মতো করে ক্ষতি হচ্ছে। আগুন কিংবা দাঙ্গার ঘটনায় পাহাড়ে যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি হয়তো কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু হিংসারে আগুনে যে সম্প্রীতির ক্ষয়ক্ষতি হলো সেটি কি আর ফিরিয়ে আনা সম্ভব হবে? ক্ষতিগ্রস্তরা দাবি করছেন যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এখানকার সম্প্রীতি নষ্ট করেছে, তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করা না হলে এই ধরনের দাঙ্গার ঘটনা আগামী দিনে পুরো পাহাড়কে অস্থির করে তুলতে পারে। হুসাইন জিয়াদ, এখন দীঘিনালা, খাগড়াছড়ি।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার জেরে যুগ্ম ছাত্র জনতার ডাকে শনিবার সকাল থেকে চলা ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের শেষ দিন আজ। রাঙ্গামাটি শহরে গণপরিবহন চলাচল এবং ঢাকা ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক থাকলেও রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। ৭২ ঘন্টার যে অবরোধ ডাকা হয়েছিল তার আজকে শেষ দিন, তো শেষ দিনে এসে পরিস্থিতি কেমন দেখছেন এবং অবরোধের এই সময়সীমা আরও বাড়ার কোনো শঙ্কা রয়েছে কিনা? মুক্তি, যেমনটা আপনি বলছিলেন যে ৭২ ঘন্টার যে অবরোধ চলছে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সেটা শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছিল। এখন আজকে তৃতীয় দিন। এখন পর্যন্ত যেটি হয়েছে যে কোনো নতুন ধরনের কোনো সংঘাত সংঘর্ষের খবর যেমন আসেনি, সেক্ষেত্রে হয়তো এই কর্মসূচিটি উঠে যেতে পারে, এমন একটি আভাস আমরা পেয়েছি। একটি বলে রাখি যে এই কর্মসূচিতে গত ৩ দিন ধরে যেটি বলা যায়, একেবারে রাঙ্গামাটি শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন ছিল। খাগড়াছড়ি এবং বান্দরবানের কোনো প্রকার সড়ক যোগাযোগ সচল নেই। কারণ হিসেবে বলা হচ্ছে এটি যেহেতু আভ্যন্তরীণ সড়ক, এখানে নিরাপত্তার একটু হুমকি রয়েছে। এই জন্য তারা যে কর্তৃপক্ষ রয়েছেন যান চলাচলে, তারা আসলে সেটি চলাচলে ব্যবস্থা করছেন না। একই সঙ্গে রাঙ্গামাটি শহরের সঙ্গে যে ৬টি উপজেলা, বিশেষ করে বাগাছড়ি, লংগদুম, নানিয়াচর, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, এই ৬টি উপজেলায় যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌপথ, এবং সেখানে অন্তত ৫৫টি নৌযান বোট চলাচল করে, লঞ্চ চলাচল করে, সেটি আসলে বন্ধ রয়েছে গত ৩ দিন ধরে। আজকে আমরা সকাল থেকে এই লঞ্চ ঘাটে রিজার্ভ বাজার, আমি এখন দাঁড়িয়েছি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে, আমরা দেখেছি যে এখানে মানুষজন এসছেন দূর দূরান্ত থেকে, তারা আসলে গন্তব্যে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে আছেন। এর মধ্যে যদিও কিছু সংখ্যক মানুষকে নিয়ে মাইনির উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে গিয়েছিল ১২টা নাগাদ, এবং এই ২টা নাগাদ আরেকটি লঞ্চ ছেড়ে গেছে বরকলের উদ্দেশ্যে। এই দুটির বাইরে কিন্তু কোনো লঞ্চ চলাচল করেনি। মানুষজন এখানে এসে লঞ্চ ঘাটে অপেক্ষা করছে, ঘন্টার পর ঘন্টা দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে খাগড়াছড়ি এবং বান্দরবানে যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায়, বাস চলাচল বন্ধ থাকায়, সেখানেও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। সব মিলিয়ে যদি একটুখানি বলি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রাঙ্গামাটিতে। অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তারাও আসলে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে তারা মোতায়েন রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি। জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন রাঙ্গামাটির রিজার্ভ বাজার থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রামেও যুবককে পিটিয়ে হত্যার ঘটনা প্রকাশ্যে এলো। গেল ১৪ আগস্ট নগরীর ২ নম্বর গেইট এলাকায় শাহাদাত নামের এক যুবককে গান গেয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, যার ভিডিও গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই প্রকাশ্যে আসে হত্যাকাণ্ড। নির্মম এই হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন অনেকেই, তবে এখনও কাউকেই শনাক্ত কিংবা হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। শোয়েব রহমান জানাবেন বিস্তারিত। মাঝখানে এক যুবক, যার ২ হাত উঁচু করে বাঁধা, তাকে ঘিরেই নাচছে আরেক দল যুবক, মুখে তাদের চট্টগ্রামের আঞ্চলিক গান। পেছনেই তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা। ভিডিওটি অল্প কয়েক সেকেন্ডের হলেও বেঁধে রাখা যুবকের শেষ পরিণতি মৃত্যু, আর এতেই বোঝা যায় নির্যাতনের মাত্রা কতটা তীব্র ছিল। ঘটনা আগস্টের ১৪ তারিখের। রোববার ভিডিওটি ছড়িয়ে পড়ে, সমালোচনার ঝড় ওঠে পুরো চট্টগ্রামে। পিটুনিতে মৃত্যুবরণ করা হতভাগা শাহাদাত হোসেনের করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। নগরীর বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন শাহাদাত। সেখানে গিয়ে দেখা যায় জীর্ণ এক কক্ষের ঘর। সেখানেই ছেলে হারানোর শোকে চোখের পানি ফেলছিলেন তার মা দেলোয়ারা বেগম। হাত টানা দিয়ে বান্ধি 4 জনে ফিরতেছে, ছবি দেখিনি ওদের, ফিট দেখা গেছে যে ওদের ছবি দেখিনি। 4 জনে আমার ছেলেটা টানি এমনি হাত টানা দিয়ে ফিরতেছে, দেখতেছে, মারতেছে। আমার ছেলে মাথা এরকম করে ফেলে রাখছে। একেবারেই হতদরিদ্র শাহাদাতের পরিবার। কখনো ফলের দোকানে কাজ করতেন, আবার কখনো ভ্যান চালাতেন শাহাদাত। ঘটনার দিন দুপুরে বন্ধুর সাথে নগরীর ২ নম্বর গেটে যান তিনি। সেখানেই তাকে পিটিয়ে হত্যা করা হয়, তবে হত্যার কারণ জানেন না কেউ। এটা কি ছাত্রের কোনো বিচার নাই? এই যে গান গাইতেছে আর মারতেছে সন্তানটারে, ওর মা কি করতেছে? বন্ধু নিচে এদের বাসায় ভাত খাওয়াইবো বলে নিয়ে তারপরে আজকে নির্মমভাবে এরকম হত্যা করছে। আর এই পোলাটারে গান গাইতে গাইতে মায়েরা এক পর্যায়ে তার অবস্থা মানে খুব ভয়ানক করে গেছে। এভাবে মারাটা
উচিত হয় নাই, কারণ ও চুরি করতো না, ও একটা ভালো ছেলে ছিল। যে হঠাৎ করে এরকম একটা ছেলে মারা যাবে, তো এখন প্রতিবেশীরা সবাই চাচ্ছে, মা বাবাও চাচ্ছে ছেলেটার বিচার হোক। এদিকে ঘটনার পর নিহতের বাবা মোহাম্মদ হারুন বাদী হয়ে মামলা দায়ের করেন, কিন্তু ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও এখনও কোনো অগ্রগতি নেই মামলার। এখনও হত্যাকাণ্ডের জড়িত কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ। এই ঘটনার সাথে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছি। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারলেই আমরা ইনশাল্লাহ জানতে পারবো যে আসলে এই ঘটনার মূল পেছনের রহস্যটা কি। নগরীর 2 নম্বর গেট এলাকায় ঘটনা ঘটলেও একদিন পর নগরীর প্রবর্তকের পাশে সিএসসিআর হাসপাতালের বিপরীত পাশে শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয়। তার প্রতিবেশীদের দাবি, একটি প্রাইভেট কারে করে মরদেহ সেখানে ফেলে যায় বলে তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে আসা চীনের একটি জরুরি মেডিকেল টিম কার্যক্রম শুরু করেছে। 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি এই মুহূর্তে রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে অর্থোপেডিক হাসপাতালে চীনের মেডিকেল দলটির কার্যক্রম সম্পর্কে। নাফি, আজ বেলা 12টার কিছু আগে এই অর্থোপেডিক হাসপাতালে চীনের একটি মেডিকেল টিম এই হাসপাতালে আসেন এবং এখানকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতরভাবে আহত হয়েছেন তাদের চিকিৎসার তারা এই রোগীদের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেন এবং চিকিৎসা বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। এবং এই মুহূর্তে একটি বৈঠক চলছে এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বৈঠক চলছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটি একটি ওয়ার্ডে যেখানে বেশ কিছু আহত ভর্তি রয়েছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সামনে থেকে আন্দোলন করেছিলেন, যাদের অনেকেই অঙ্গহারা হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আপনি যেখানে দেখছেন যে একটি শিশু সে গাজীপুরে আন্দোলনকালে তার পায়ে গুলি লাগে এবং তারপরে হাসপাতালে সে পাটি ফেলে দিতে হয়। এই কিছুক্ষণ আগেও সে আত্মচিৎকার করছিল, কান্না করছিল। আমরা দেখতে পেয়েছি আসলে যারা এখানে উপস্থিত ভর্তি আছেন তারা বিভিন্নভাবে বেশ অনেকের অনেক জরুরি ভিত্তিতে কিছু চিকিৎসা সহায়তা প্রয়োজন, যেটা বাংলাদেশের এই চিকিৎসকরা তো সহায়তা করছেনই, তাদের একই সঙ্গে আরও কিভাবে উন্নত চিকিৎসা দেয়া যায় এই বিষয়গুলোর জন্যই মূলত চীন থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছেন, যারা আজকে সকাল 8:30 থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা প্রায় 3.5 ঘন্টা সেখানে অবস্থান করেন এবং সেখানে যারা প্রায় 30 জনকে চিকিৎসা সহায়তা দেন এবং সেখানে সেই গুরুতর যারা আহত হয়েছেন, চক্ষু হারিয়েছেন, যারা দেখতে পান না, তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। এবং আমি জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই জুলাইয়ের 18-19 তারিখ থেকেই মূলত যারা এই আন্দোলন দমাতে সরকারের যে পুলিশ বাহিনীর দ্বারা বিভিন্ন গুলি, টিয়ার শেল বা রাবার বুলেট, ছড়া গুলি এবং গুলির কারণে অনেকের পেটে গুলি লেগেছে, অনেকের পায়ে গুলি লেগেছে, অনেকে মারা গেছে, অনেকে গুরুতরভাবে এখনও অসুস্থ হয়ে আছে। এই হাসপাতালে মূলত প্রায় 1000-এর বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন এবং এখনও কিন্তু বিভিন্ন জেলা থেকে যারা গুরুতরভাবে আহত ছিলেন তারাও এখানে আসছেন, নিয়মিতভাবে এখানে এসে এই চিকিৎসাটা নিচ্ছেন। এবং এই চীনের মেডিকেল টিমটি কিন্তু আজকে এই দুইটি হাসপাতাল পরিদর্শন করে আজকে তাদের কার্যক্রম শেষ। আগামীকাল ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিটে চিকিৎসা সহায়তা দেবেন এবং পরবর্তীতে আরও কয়েকদিন তারা অবস্থান করবেন। এই ছিল নাফি এই অর্থোপেডিক হাসপাতালের সবশেষ খবর। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টসের শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে, সড়কে চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। এ বিষয়ে আরও জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, গার্মেন্টস মালিকরা কেন বকেয়া পরিশোধ করছেন না, কি তথ্য আছে আপনার কাছে? একই সঙ্গে গাজীপুরের এই যে পোশাক খাতের যে অস্থিরতা সেটি থামছে না কেন?
মুক্তি একদম চলতি মাসের শুরুর দিক থেকে কিন্তু আমরা দেখছিলাম যে শিল্পনগরে গাজীপুরে যে পোশাক শ্রমিকদের যে বিভিন্ন দাবিকে কেন্দ্র করে এই শিল্পনগরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং সেটি কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসলো, কিন্তু বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় এখন পর্যন্ত কিন্তু যে শ্রমিকদের যে আন্দোলন সেটি কিন্তু হচ্ছে। এবং আজকেও আমরা সকাল থেকে দেখেছি যে গাজীপুরা এলাকায়, টঙ্গীর যে গাজীপুরা এলাকাটি রয়েছে, এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সিজনস ড্রেসেস নামে একটি কারখানা রয়েছে। এই কারখানার শ্রমিকরা তাদের গত ৩ মাসের বকেয়া বেতন বাকি রয়েছে, পাশাপাশি তাদের ছুটির টাকা এবং বাৎসরিক যে ছুটির সেই টাকাগুলো সহ বিভিন্ন ধরনের তারা দাবি করছেন এবং তারা আসলে এটিকে দাবি বলতে মানছেন না, তারা বলছেন তাদের পাওনা, এবং এই পাওনা আদায়ের জন্য তারা মহাসড়ক অবরোধ করেছেন। সকাল ৮টার পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফেলার কারণে কিন্তু দুই পাশে কিন্তু যান চলাচল একেবারেই স্থবির হয়ে পড়েছে। এখন যদি এই মহাসড়কের যদি পরিস্থিতি যদি জানাই, আমার একদিকে ঢাকার থেকে অর্থাৎ বিমানবন্দরের পর থেকে কিন্তু এই পর্যন্ত গাজীপুরা এলাকা পর্যন্ত পুরো এলাকায় কিন্তু একদম যানজট স্থবির হয়ে রয়েছে। অন্যদিকে যেটি ঢাকামুখী লেন, সেই লেনে কিন্তু গাজীপুরা চান্দনা চৌরাস্তা পর্যন্ত কিন্তু যানজট ঠেকেছে এবং সীমাহীন দুর্ভোগ কিন্তু এই পথে যাত্রীদের হচ্ছে। সকাল থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে কিন্তু এখানে কিন্তু তেমন একটা তৎপরতা দেখতে পাইনি। শিল্প পুলিশের কয়েকজন সদস্য এখানে ছিলেন, তবে তারাও এখন কিন্তু সেখানে নেই এবং শ্রমিকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এর আগেও গত সপ্তাহে তারা অবরোধ করেছিলেন এই মহাসড়ক, তখন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছিলেন এবং তারা মধ্যস্থতা করেছিলেন, বলেছিলেন যে তাদের দাবিটি এই গত রোববারের মধ্যে তাদের যে পাওনা পরিশোধ করার কথা ছিল, তবে রবিবারও তাদের এই পাওনা পরিশোধ করেনি মালিক পক্ষ এবং মালিক পক্ষের কোনো প্রতিনিধি পোশাক কারখানায় আসছেন না, যে কারণে কিন্তু তারা বাধ্য হয়ে আজকে সকাল থেকে আন্দোলন করছেন। তারা বলছেন যে আগামীতেও যদি তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। অন্যদিকে এই মহাসড়কে কিন্তু একটা মানবিক বিপর্যয় কিন্তু নেমে এসেছে। আমরা দেখেছি যে যানবাহনের চালক থেকে শুরু করে যাত্রী সবাই কিন্তু এখানে কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে মানুষ কিন্তু পায়ে হেঁটে তাদের নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। তো এই সবকিছু মিলিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। দেখছেন এখন দুপুর। চট্টগ্রামে রাজস্ব বোর্ডের সার্ভার ডাউন থাকায় শুল্কায়নের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত। সিস্টেম লগ ইন করতে না পারায় সকাল থেকে চট্টগ্রাম কাস্টমসে কোনো কাজ করতে পারছেন না সিএনএফ এজেন্টরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, কখন নাগাদ সার্ভার সচল হবে বলে জানতে পেরেছেন? শুল্কায়ন বিঘ্নিত কি পরিমাণ ক্ষতি হচ্ছে বিস্তারিত জানাবেন। নাফি, এনবিআর এসআইকিউটা ওয়ার্ল্ডের সার্ভারটি গত বৃহস্পতিবার শাটডাউন করা হয়। এরপর চট্টগ্রাম কাস্টম হাউসের পক্ষ থেকে সিএনএফ এজেন্টদেরকে নোটিশ দিয়ে জানানো হয় যে শনিবার থেকে তারা পুনরায় সার্ভারে ডকুমেন্ট সাবমিট বা কাজ করতে পারবেন। কিন্তু শনিবার থেকে শুরু করে আজকে সোমবার পর্যন্ত কিন্তু সার্ভার এখনও স্বাভাবিক হয়নি। কখনো সার্ভার লগ ইন করা যাচ্ছে, কখনো করা যাচ্ছে না, এবং সহকারী রাজস্ব কর্মকর্তা এবং রাজস্ব কর্মকর্তা যারা আছেন সবার কম্পিউটারে সমানভাবে কাজ করা যাচ্ছে না। ফলে অনলাইনে যে আমদানি পণ্য চালানের নথি দাখিল এবং সেগুলো ইম্পোর্ট জার্নাল ম্যানিফেস্টো যাচাই বাছাই করে যে শুল্কায়নের কাজ, সেটা বলা যায় যে অনেকটা স্থবির হয়ে পড়েছে এবং সকাল থেকেই ফাইল নিয়ে রাজস্ব কর্মকর্তাদের টেবিলে টেবিলে ঘুরছেন সিএনএফ এজেন্টরা এবং অনেকেই হচ্ছে। সব মিলিয়ে কিন্তু তারা এক ধরনের ক্ষতির শিকার হচ্ছেন, যেহেতু বন্দরে কিন্তু 4 দিনের বেশি পণ্য পড়ে থাকলে তাদেরকে এক্সট্রা ড্যামারেজ দিতে হয় বা মাসুল গুনতে হয়, সেই সাথে কন্টেনার প্রতিও তাদের শিপিং ড্যামারেজ গুনতে হয়। তো বর্তমানে যে কাজ চলছে খুব সীমিত পরিমাণে, যেখানে প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রায় 6 থেকে 7 হাজার বিল অফ এন্ট্রি দাখিল হয়। গত 2 দিনে কিন্তু খুব সীমিত পরিমাণে কাজ হয়েছে এবং আজকে বেশি সমস্যায় পড়ছে এবং সকাল থেকেই কিন্তু সিএনএফ এজেন্টরা তাদের যে বাসায় বসে অনলাইনে কোনো কাজ করতে পারছেন না এবং এখানে এসেও কিন্তু যেহেতু লগ ইনের সমস্যা হচ্ছে, সিস্টেম ওপেন হচ্ছে না এবং কখনো বাফারিং হচ্ছে, দেরি হচ্ছে, তাই কিন্তু তাদের কাজগুলো আটকে আছে। তো তারা দ্রুত এই বিষয়ে আসলে এই সার্ভারের যে উন্নয়নের কাজ চলছিল সেটি দ্রুত সমাধান করে যেন দ্রুত সার্ভারটি সচল হয় সেই বিষয়ে এনবিআর দৃষ্টি আকর্ষণ করছেন, না হলে তারা বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি গুনতে হবে আমদানিকারককে। তো নাফি, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রামে রাজস্ব বোর্ডের সার্ভার ডাউন থাকায় শুল্কায়নের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন হাজেরা শিউলি।
এখন দুপুরে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে সিএমএম আদালতে আনা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, নতুন করে তাদের রিমান্ড চাওয়া হয়েছে কিনা বা হবে কিনা জানাবেন। একই সঙ্গে আজকে আর কাকে কাকে আদালতে তোলা হতে পারে বলে তথ্য আছে? মুক্তি, সারাদিনের সিএমএম কোর্টের কর্মযজ্ঞ নিয়ে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে দুটি পৃথক হত্যা মামলায় সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি রয়েছেন শাহরিয়ার কবির, তাদের তিনজনকেই সিএমএম আদালতে আনা হয়েছে দুপুরে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছিল শাহরিয়ার কবিরকে এবং আমরা যেটি জানতে পেরেছি তার বিরুদ্ধে এর আগে যে মামলা ছিল একটি রমনা থানার মামলা, সেটির বিপরীতে এবার আরও একটি মামলায় তাকে মামলা দেয়া হয়েছে, সেটি হলো যাত্রাবাড়ি থানার একটি মামলা। একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু ১৭ সেপ্টেম্বর এই তিনজনকেই কিন্তু রিমান্ড আবেদনের জন্য তোলা হয়েছিল এই সিএমএম আদালতে। তখন কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং আদালত তাদেরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন এবং সেই 7 দিনের রিমান্ড শেষে আজকে কিন্তু তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু যে সিনিয়র দুই সাংবাদিক রয়েছেন শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু, তাদেরকে আদালতে তোলা হবে এবং পরবর্তীতে কি আদেশ আসে সেটি আমরা হয়তো কিছুক্ষণ পরে জানাতে পারবো। তবে যে একটি মামলা দেয়া হয়েছে নতুন করে শাহরিয়ার কবিরকে, সেই মামলার শুনানি আগামীকাল হবে আমরা জানতে পেরেছি এবং আপাতত তাকে আবারও কারাগারে পাঠানোর যে আদেশ, সেই আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বলে রাখি যে সকাল থেকেই কিন্তু আরও দুটি বিষয় ছিল এই সিএমএম আদালতে। সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক যে আইজিপি আবদুল্লাহ মামুন, তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং তাদের যে মামলা ছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আবারও তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে উত্তরা পশ্চিম থানার একটি মামলা। এছাড়া আরও দুটি মামলা, তাদের একটিতে আনিসুল হক এবং দুটি মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো মোটা থেকে বলা চলে এই ছিল আজকে সিএমএম আদালতের যে কার্যক্রম সেগুলো, এবং পরবর্তীতে আর কিছুক্ষণ পরে হয়তো যে দুই সাংবাদিক রয়েছেন তাদেরকে আদালতে তোলা হবে। পরবর্তী নির্দেশনা কি আসে সেটি হয়তো আমরা পরের বুলেটিনে আপনাকে জানাতে পারবো। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ব্যবসায় প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসকের সমন্বয়ে অভিযান শুরু হয়েছে। এই বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল ইসলাম। রাকিব, অভিযানে কি পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। শুরুতে আমি জানাতে চাই যে দুপুর ১টার নাগাদ আসলে এই অভিযান শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিতভাবে এই অভিযান চলছে। অর্ধশত স্থাপনা, অবৈধ স্থাপনা, দোকানপাট ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে ভেকু দিয়ে, এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে আজকের অভিযান তারা আজকে শুরু করেছে। ক্রমান্বয়ে নরসিংদী সদরের মধ্যে যেসব এলাকায় আসলে রেলওয়ের জায়গার মধ্যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সবগুলোই আসলে একের পর এক আসলে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। আজকে আসলে 2 একরের মতো জায়গা নির্ধারণ করা হয়েছে নরসিংদী রেলওয়ে স্টেশন এবং পার্শ্ববর্তী এলাকায়। তো এই 2 একর জায়গার মধ্যে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো আসলে উচ্ছেদ অভিযান চলছে। তো এখানে যেসব ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তো সেগুলো আসলে একদম গুড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগে একাধিকবার মাইকিং করা হচ্ছে, মাইকিং করে সচেতন করা হয়েছে, মালামাল সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। তো যদিও তারা আসলে আজকের মধ্যে সবকিছু সরিয়ে নেয়নি, তো আজকে দুপুর নাগাদ আসলে অভিযান শুরু হয়েছে। অভিযান শুরু হওয়ার পর থেকে আসলে এখানকার ব্যবসায়ী বা অবৈধ স্থাপনায় যেসব দোকানপাট বা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেখানকার মালামাল সরিয়ে নিতে দেখা গিয়েছে। তবে এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসলে অনেকে অভিযোগ করে বলছিলেন যে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে তারা এখানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন এবং সেখানে তাদের আসলে অনেকটা ক্ষতির মুখে পড়বে। তো অভিযান অব্যাহত থাকবে এমনটাই বলছেন যে রেলওয়ে কর্তৃপক্ষ। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। নরসিংদীর উচ্ছেদ অভিযানের খবর জানাতে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম। সময় হলো আরো একটি ছোট্ট বিরতির। ফিরছি কিছুক্ষণ পরেই।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। বেসরকারি বাণিজ্যিক 9টি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি 18,000 কোটি টাকার বেশি। আর্থিক খাত সংস্কার ও ঋণ সহায়তার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে USAID-র বৈঠকে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সেলিয়া সুলতানা। সেলিয়া, ব্যাংকগুলো কিভাবে এই অবস্থায় পৌঁছালো, কিভাবেই বা তারা এই সংকট কাটিয়ে উঠবে, বিস্তারিত জানাবেন। সেই সঙ্গে বৈঠকের কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? মূলত আপনি যে বিষয়টি বললেন যে ব্যাংক খাতের যে 9টি বাণিজ্যিক ব্যাংকের কথা, যেগুলো এই ব্যাংকগুলো কিন্তু তারল্য সংকটেও ভুগছে এবং তাদের যে 18,000 কোটি টাকায় দাঁড়িয়েছে তাদের এই চলতি হিসাবের ঘাটতি, সেটি কিন্তু যদি চলতি হিসাবের বিষয়টি বলতে হয়, ব্যাংকগুলো যে বাংলাদেশ ব্যাংকের কাছে যে প্রতিদিনের যে আমানতের একটি বিষয় রয়েছে তার প্রেক্ষিতে কিন্তু একটি অংশ আছে যেটি বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। সে চলতি হিসাবে যখন ঘাটতি দেখা দেয়, আমরা কিন্তু দেখেছি গত গভর্নরের মেয়াদে কিন্তু এই চলতি হিসাবের ঘাটতি কিন্তু ছিল এবং বেশিরভাগই কিন্তু এস আলম নিয়ন্ত্রণাধীন ব্যাংক এবং এই ব্যাংকগুলোকে কিন্তু সেই সময় টাকা ছাপিয়ে কিন্তু সহায়তা দেওয়া হয়েছিল। এই চলতি হিসাবের বিষয়টি কিন্তু সাধারণত ব্যাংকের সম্পদ এবং তার যে স্ট্রেংথ সেটি কিন্তু আসলে মেজার করা হয়ে থাকে। এই যে ঘাটতি, সেই ঘাটতি কিন্তু কিছুটা নড়বড়ে করে দিয়েছে এই ব্যাংকগুলোর বিষয়ে এবং যেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়ার পরেও তারা কিন্তু ফিরে আসতে পারেনি, ঘুরে দাঁড়াতে পারেনি, সেই জায়গাটিতে কিন্তু এক ধরনের নিষ্ক্রিয়তা কিন্তু দেখা গেছে। এছাড়া যে বিষয়গুলো যে 9টি ব্যাংকের মধ্যে কিন্তু রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ICB ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোর মধ্যে কিন্তু আপনি খুব সম্প্রতি যে বিষয়টি হয়েছে যে গতকালই কিন্তু 5টি ব্যাংকের সাথে কিন্তু তারল্য সংকট কাটানোর জন্য সহায়তার জন্য যে গ্যারেন্টি চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে কিন্তু এই ব্যাংকগুলো বিভিন্ন জায়গায় কিন্তু তারল্য নেওয়ার ক্ষেত্রে, ঋণ করার ক্ষেত্রে বিশেষ করে শক্তিশালী ব্যাংকগুলো থেকে সেই বিষয়টি সহায়তা পাবে। 2টি ব্যাংক কিন্তু এই মুহূর্তে আবেদন করে রেখেছে, তারা পাইপলাইনে আছে। বাকি যে 2টি ব্যাংক রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদন করেননি। তবে এই বিষয়টি মূলত এডিবির যে বিষয়টি বলছেন, সেই এডিবির বিষয়টি হচ্ছে 1.3 বিলিয়ন যে ডলার আসলে সহায়তা করার কথা বলা হয়েছে, সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন এবং তারা বলছেন এই যে ব্যাংক খাত সংস্কারের যে টাস্কফোর্স, সে বিষয়ে তারা সহায়তা করবেন। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ। সেলিয়া সুলতানা যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে। মৌসুম জুড়ে চড়া ইলিশের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠেছে ভারতে রপ্তানির ঘোষণায়। 2 দিনের ব্যবধানে কেজিতে মাছের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। মাছ কিনতে এসে হতাশ ক্রেতাদের দাবি, দেশের মানুষের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হোক ইলিশ। আর ব্যবসায়ীরা বলছেন মাছ সংকটে বাজারে বাড়তি প্রভাব পড়ছে রপ্তানির ঘোষণায়। সহকর্মী তালহা জুবাইরের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক জ্যাকি। ঊর্ধ্বমুখী ইলিশের দামের পালে নতুন হাওয়া লেগেছে ভারতের রপ্তানির ঘোষণায়। দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। এমন পরিস্থিতিতে বাজারে মাছ কিনতে আসা ক্রেতাদের নাবিশ্বাস অবস্থা। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা আহসানুল্লাহ বাজার ঘুরে ঘুরে ইলিশ মাছ দেখছেন, কিন্তু দাম শোনার পর মলিন হচ্ছে হাসিমাখা মুখ। চাঁদপুর জেলার মানুষ হয়েও স্বাচ্ছন্দ্যে ইলিশ কিনতে না পেরে হতাশ তিনি। মাছের একটা খরচ থাকে, এই খরচটা আমি পুরো মাছটা কভার করব। এখন আমি মাছ নিতে পারবো, কোনো ব্যাপার না, কিন্তু আমার অন্য দিক দিয়ে ঘাটতি করে যাবে। চড়া দামের ইলিশ মাছের দাম আরও বেড়েছে রপ্তানির আদেশে। এতে করে দূর দূরান্ত থেকে চাঁদপুরে ইলিশ কিনতে আসা ক্রেতারা হতাশ হচ্ছেন বাড়তি দাম শুনে। ফেরি থেকে আসছিলাম, মাছের দাম কম মনে করি এখানে আসা, কিন্তু এখানে আসতে আমাদের ফেরি থেকে এখানে কি আরও দাম বেশি। ইন্ডিয়াকে আবার মাছ দেবো, ওই জন্য দাম আবার ডাবল হয়ে গেছে। কিছুদিন আগে কিছু কম ছিল, এখন অনেক দাম। আগে চাহিদা মিটা, তারপরে বাইরে দেখ আমরা চাহিদা। সাধারণ মানুষ খাওয়ার মতো কোনো সিস্টেম নেই। মাছ নিতে হয় যে 8-10টা, মাছ নিচে একটা। বাজারে 2 দিন আগেও 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হতো 1700 টাকা দরে। তবে আজকের বাজারে তা বেড়ে বিক্রি হচ্ছে 1800 থেকে 1850 টাকায়। স্থানীয় পদ্মা মেঘনা নদীর ইলিশের চাহিদা বেশি থাকলেও সরবরাহ অনেক কম। অধিকাংশ মাছই আসছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। সরবরাহের তুলনায় চাহিদা ও দাম বাড়তি থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। মাছ রপ্তানির ঘোষণার সাথে সাথে আমাদের এই আড়তে প্রতি মন মাছ 7-8 হাজার টাকা মনে বেড়ে গেছে। মাছের আমদানি না হলে দামটা কমার কোনো সম্ভাবনা নাই। 1500-1600 টাকা কেজির মাছ খাইতো, তারা যদি বলে 1900 টাকা কেজি, তাইলে তারা কিভাবে খাইব? আমাদের জন্য ক্ষতি হয়েছে।
মাছ সংকটের কারণে দাম আগে থেকেই বাড়তি। সরবরাহ না বাড়লে চলতি বছর ইলিশের দাম কমার সম্ভাবনা নেই বলে জানান এই ব্যবসায়ী নেতা। রপ্তানির অনুমতি দেওয়ায় হয়তো 50 টাকা কেজিতে বাড়তে পারে, কিন্তু আহামরি বাড়বে না, কারণ যেহেতু মাছের দামটা এমনিতেই বেশি। 15 দিন পরে মা ইলিশের অভিযান এমনিতেই তো বন্ধ হয়ে যাবে, নদীতে মাছই নাই, মাছ থাকলে ভাই মাছের দাম অল্প কমে যাবে। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ 1800 থেকে 1850 টাকা, 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 1400 থেকে 1650 টাকা দরে বিক্রি হচ্ছে। গত 2-3 বছর আগেও এই বাজারে প্রতিদিন 3 থেকে 4000 মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 400 থেকে 500 মণে। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর। এই ছিল এখন দুপুরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।